যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার তেহরানে চিকিৎসকদের এক সম্মেলনে তিনি বলেন, ইরান শক্তি ও মর্যাদার অবস্থানে রয়েছে এবং বিশ্ব তাদের বিজয়কে স্বীকৃতি দিচ্ছে। এছাড়া ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, সংঘাত এখন নতুন ধাপে পৌঁছেছে এবং ইরানকে সর্বোচ্চ অর্থনৈতিক চাপ দেয়াই এখন মূল কৌশল। এদিকে শুক্রবার চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, জাতিসংঘের অনুমোদনহীন এই একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চায়না। ইরানের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানের পাশাপাশি নজিরবিহীন অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইকোনমিক ডি-ডে ঘোষণার পরপরই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার এক বক্তব্যে পেজেশকিয়ান বলেন, ইরান যখন শক্তি ও মর্যাদার অবস্থানে রয়েছে এবং বিশ্ব তাদের বিজয়কে স্বীকৃতি দিচ্ছে, তখনই এই সংঘাত শেষ করা উচিত। আমেরিকার তীব্র সমালোচনা করে তিনি বলেন, আন্তর্জাতিক নিয়ম ভেঙে বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে আমেরিকা বিশ্বজুড়ে ঘৃণিত হয়েছে। তবে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, সংঘাত এখন নতুন ধাপে প্রবেশ করেছে। সামরিক অভিযানের চেয়ে সর্বোচ্চ অর্থনৈতিক চাপ দেওয়াই এখন ওয়াশিংটনের প্রধান কৌশল। একই সুরে হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস জানান, ইরানের অর্থনীতি, সামরিক সক্ষমতা ও পারমাণবিক সুযোগ নস্যাৎ করতেই এই পদক্ষেপ। তবে ট্রাম্পের এই পদক্ষেপের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক মাধ্যম এক্সে আমেরিকার নীতিকে ব্যর্থ বলে অভিহিত করেন। তিনি বলেন, আমেরিকা নিজেদের অর্থনীতি ও ঋণের সংকট থেকে দৃষ্টি সরাতেই ডি-ডে নাটক করছে। এছাড়া ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়াতে দেয়া নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা করেছে চায়না। শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এই অবস্থানের কথা জানান। ওদের অনুমোদনহীন বেআইনি একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চায়না। আমরা সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করার এবং রাজনৈতিক ও কূটনৈতিক পথ বজায় রাখার আহ্বান জানাচ্ছি। এদিকে সিএনএনের এক সাক্ষাৎকারে ইরান যুদ্ধে ট্রাম্পের একতরফা সামরিক কৌশল ও কংগ্রেসকে এড়ানোয় কঠোর সমালোচনা করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ডন বেকন। অবশ্য তেহরানকে অর্থনৈতিকভাবে সম্পূর্ণ শ্বাসরুদ্ধ করতে ট্রাম্প প্রশাসনকে অর্থনৈতিক চাপ সৃষ্টিকারী কৌশলকে জোরদারের আহ্বান জানিয়েছেন সেন্টকমের সাবেক কমান্ডার জেনারেল জোসেফ ভোটেল। তবে এই প্রক্রিয়ায় দ্রুত ফল না চেয়ে রাজনৈতিক ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। দেশে জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কংগ্রেসের রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা জরুরি বলে মন্তব্য করেছেন হাউস স্পিকার মাইক জনসন। শুক্রবার নিউ ইয়র্কের লং আইল্যান্ডে নির্বাচনী প্রচারণায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জনসন বলেন, ইরান যুদ্ধের কারণে তৈরি অর্থনৈতিক চাপ মোকাবিলায় হোয়াইট হাউস কাজ করছে। আগের প্রশাসনের কাছ থেকে একটি বিপর্যস্ত অর্থনীতি পাওয়ার দাবি করে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন এখন অর্থনীতিকে পুনরায় গতিশীল করার চেষ্টা করছে। শুক্রবার নিউ ইয়র্কের লং আইল্যান্ডে নির্বাচনী প্রচারণার পর এক সংবাদ সম্মেলনে স্পিকার মাইক জনসন বলেন, রিপাবলিকানরা তাদের বর্তমান কর্মকাণ্ড এবং প্রতিশ্রুতির উপর ভিত্তি করেই প্রচারণায় নেমেছেন। তার দাবি, বাইডেন প্রশাসনের রেখে যাওয়া অর্থনৈতিক দুরবস্থা এবং উচ্চ মূল্যস্ফীতি মোকাবেলা করে দেশকে পুনর্গঠনে কাজ করছে ট্রাম্প প্রশাসন। তিনি আরও বলেন, ইরান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ নিয়ন্ত্রণে কাজ করছে হোয়াইট হাউস। যুদ্ধের প্রভাব কমাতে মিত্র দেশগুলোর সাথে সমন্বয় করে ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চালিয়ে যাওয়ার উপরও গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা এবং তা আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দিয়েছেন জনসন। তিনি মনে করেন, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং উচ্চ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে সীমিত সরকার নীতিতে বিশ্বাসী রিপাবলিকানদের ক্ষমতায় থাকা প্রয়োজন। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি ব্যালটে না থাকলেও তার আমেরিকা ফার্স্ট নীতি এই নির্বাচনে ফলাফল নির্ধারক হবে বলেও দাবি করেন স্পিকার। সমাজতন্ত্রের কড়া সমালোচনা করে তিনি বলেন, সরকার সবকিছুর নিয়ন্ত্রণ নিলে জনদুর্ভোগ ও দারিদ্র্য আরও বৃদ্ধি পায়। এদিকে ট্রাম্প অ্যাকাউন্টসকে অরাজনৈতিক উদ্যোগ হিসেবে অভিহিত করে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে এই সুযোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। এটিকে শিশুদের জন্য 6 বছর আগে চালু করা স্টেটটির নিজস্ব কর্মসূচি ক্যালকিডসের পরিপূরক হিসেবে বর্ণনা করেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্প এবং আইন প্রণেতাদের বিরুদ্ধে ইনসাইডার ট্রেডিংয়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কংগ্রেসম্যানদের শেয়ার কেনাবেচা করার অনুমতি থাকা উচিত নয়। সরকারি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা বজায় রাখতে পুরো প্রক্রিয়াটির সংস্কার করার প্রয়োজন বলেও মনে করেন গভর্নর নিউসম। আগামী মধ্যবর্তী নির্বাচনে হাউসের পাশাপাশি সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছে ডেমোক্রেটরা। আইন প্রণেতা ও রাজনৈতিক বিশ্লেষকরা এমন কথা বলেছেন। রিপাবলিকান অধ্যুষিত আইওয়া ও টেক্সাসের সেনেট আসনগুলোতে মিলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস। শুক্রবার সকালে ডেমোক্রেটিক কংগ্রেশনাল ক্যাম্পেইন কমিটি তাদের রেড টু ব্লু তালিকায় নতুন করে হাউসের আরও 5টি আসন যুক্ত করেছে। এর ফলে মোট 37টি আসনে জয়ের লক্ষ্য নির্ধারণ করেছে তারা। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে হাউসের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ডেমোক্রেটরা। শুক্রবার নিজেদের রেড টু ব্লু তালিকায় হাউসের আরও 5টি আসন যুক্ত করেছে ডেমোক্রেটিক কংগ্রেশনাল ক্যাম্পেইন কমিটি বা ডিসিসিসি, যার ফলে এখন পর্যন্ত মোট 37টি আসনে জয়ের লক্ষ্য নির্ধারণ করেছে তারা। এ বিষয়ে এমএস নাউকে ডিসিসিসি চেয়ার সুজান ডেলবেন বলেন, ডেমোক্রেটরা এবার এমন প্রার্থীদের মনোনীত করছে যাদের জনসেবার অভিজ্ঞতা এবং নিরপেক্ষ ভোটার টানার সক্ষমতা রয়েছে। এছাড়া কয়েকজন নারী ভেটেরানকেও এবার প্রার্থী করা হয়েছে বলে জানান তিনি। তার মতে, জাতীয় নিরাপত্তার অভিজ্ঞতা সম্পন্ন এই প্রার্থীরা নির্বাচনে শক্তিশালী অবস্থান তৈরি করছেন এবং তারা দেশের বর্তমান পরিস্থিতির পরিবর্তন চান। রিপাবলিকান ন্যাশনাল কমিটির তুলনায় ডেমোক্রেটদের আর্থিক সীমাবদ্ধতা নিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়ে ডেলবেন বলেন, নির্বাচনী প্রচারণার জন্য তাদের যথেষ্ট তহবিল রয়েছে। এদিকে কুক পলিটিক্যাল রিপোর্টের একটি জরিপে আইওয়া এবং টেক্সাসের মতো রিপাবলিকান অধ্যুষিত এলাকার সেনেট রেইসে এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। আইওয়ায় সবশেষ 2015 সালে এবং টেক্সাসের সবশেষ 1988 সালে ডেমোক্রেটরা সেনেটে জয় পেয়েছিলেন। অপরদিকে রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত আরকানসায় সাম্প্রতিক একটি জরিপে বর্তমান সেনেটর টম কটনের চেয়ে অপ্রত্যাশিতভাবে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী হ্যালি শফনার। নির্বাচনী প্রচারণায় স্থানীয় কৃষকদের সমস্যাগুলোর পাশাপাশি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরান যুদ্ধের নেতিবাচক দিক তুলে ধরছেন তিনি। সাউথ ক্যারোলাইনায় রিপাবলিকান সেনেট রান অফের আগে একটি বিতর্কে জাতীয় নিরাপত্তা নিয়ে ডার্লিং গ্রাহামের অস্পষ্ট উত্তর দলের অভ্যন্তরেই সমালোচনার জন্ম দিয়েছে। বিতর্কে স্টেটটির জনসংখ্যা নিয়েও ভুল তথ্য দেন তিনি। এই ঘটনায় সেনেটর প্রার্থী হিসেবে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক স্পেশাল অ্যাসিস্ট্যান্ট মার্ক প্লটার। অন্যদিকে ভোটের মাঠে নিজের অবস্থান আরও শক্তিশালী করছেন জর্জিয়ার ডেমোক্রেটিক সেনেটর জন অসফ। তিনি একই সাথে রিপাবলিকান, ইন্ডিপেন্ডেন্ট এবং সুইং ভোটারদের কাছে পৌঁছানোর পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি সমালোচনা করে ডেমোক্রেটিক ভোটারদেরও উজ্জীবিত করছেন। তার এই রাজনৈতিক কৌশল রিপাবলিকানদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন কোনো বিশ্লেষক। তবে ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ মতাদর্শগত বিভাজন মধ্যবর্তী নির্বাচনে জয়ের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। এই অবস্থায় দলটিকে একটি সাধারণ লক্ষ্য নির্ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির সাবেক চেয়ার জেইমি হ্যারিসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচনের পর দেশে কয়েক ট্রিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ এসেছে বলে দাবি করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার ওহাইওর মিডলটাউনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে আয়োজিত নির্বাচনী সমাবেশে এই কথা বলেন তিনি। ভ্যান্স বলেন, রিপাবলিকানদের দায়িত্ব দেশের মানুষের জন্য লড়াই করা এবং নিরাপদ পরিবেশ, ভালো ও মর্যাদাপূর্ণ চাকরি, নিরাপদ গির্জা ও স্বাধীন নাগরিকদের সমাজ নিশ্চিত করা। মধ্যবর্তী নির্বাচনের আর বাকি 73 দিন। এমন সময়ে হোমটাউন ওহাইওর মিডল টাউনে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে প্রচারণা বক্তৃতা করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বক্তৃতার শুরুতেই আমেরিকার বিগত 40 বছরের পতনের জন্য সাবেক প্রেসিডেন্টদের দায়ী করেন ভাইস প্রেসিডেন্ট। 2024 সালে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণ করে আমেরিকার নীতিগত পতন ঠেকিয়েছেন বলেও দাবি করেন তিনি। ভ্যান্স দাবি করেন, দেশের মানুষের করের টাকা প্রতারকদের হাতে চলে যাওয়া ঠেকিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ক্ষমতা গ্রহণের মাত্র 18 মাসেই দেশে নতুন নতুন কারখানা স্থাপনের মহোৎসব শুরু হয়েছে বলেও দাবি করেন তিনি। বলেন, দেশে নতুন করে $1 ট্রিলিয়ন বিনিয়োগ এসেছে। নতুন কারখানা, নতুন মিল, নতুন উৎপাদন কেন্দ্র স্থাপিত হচ্ছে। কারখানা নির্মাণে চাকরি বেড়েছে 83,000 মানুষদের। এ সময় ওহাইওর শিল্প কারখানাগুলোয় $1 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দেন ভাইস প্রেসিডেন্ট। ফলে এই অঞ্চলে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে বলেও জানান তিনি। দেশের নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হয়েছে বলেও জানান ভ্যান্স। বলেন, দেশের মানুষ এখন স্বাধীন, কারণ দেশের সীমান্ত এখন সুরক্ষিত, আর তা ট্রাম্প প্রশাসনের নির্বাচনী প্রতিশ্রুতিরই অংশ ছিল বলে উল্লেখ করেন তিনি।
অবৈধ অভিবাসীরা দেশ ছাড়ছে বলে উল্লেখ করেন ভ্যান্স। বিদেশি শ্রমিক আনতে বিপুল পরিমাণ ট্যারিফ বসানোর ফলে গত 18 মাসে দেশের সব চাকরি আমেরিকানদের কাছে গেছে বলেও দাবি করেন তিনি। এ সময় বাড়ি ভাড়া কমেছে এবং বাড়ি কেনা সম্ভব হচ্ছে বলেও দাবি করেন ভ্যান্স। দেশের ইতিহাসে অপরাধের হার সবচেয়ে কম পর্যায়ে নেমেছে বলে জানান ভাইস প্রেসিডেন্ট। বলেন দেশে হত্যাকাণ্ড কমেছে গত 126 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। ডেমোক্রেটরা ট্রাম্প প্রশাসনের কাজে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন ভ্যান্স। তিনি বলেন ডেমোক্রেটরা বিদেশি শ্রমিক, প্রতারক এবং অপরাধীদের পক্ষে দাঁড়িয়েছে। একই সঙ্গে ডেমোক্রেটরা অন্যদের পক্ষে আর রিপাবলিকানরা দেশের মানুষের জন্য লড়ছেন বলেও দাবি করেন তিনি। বিজ্ঞানী, শিক্ষক, শ্রমিক ও অভিভাবক সবাই মিলেই আমেরিকা, এটাই আমেরিকার শক্তি বলে মন্তব্য করেন তিনি। এ সময় নাগরিকদের অঞ্চল নিরাপদ করা, মর্যাদাপূর্ণ চাকরি নিশ্চিত এবং স্বাধীন নাগরিক সমাজের জন্য লড়াই করাই রিপাবলিকানদের কাজ বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে আগামী মধ্যবর্তী নির্বাচনে সেনেটর হিসেবে জন হাস্টেটকে এবং ওহাইওর গভর্নর হিসেবে বিবেক রামাস্বামীকে ভোট দেওয়ার আহ্বান জানান ভ্যান্স। দেশের অভাবনীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে জাতীয় ঋণের চাপ সামাল দেওয়া সম্ভব হবে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মেরিল্যান্ডের জয়েন্ট বেজ অ্যান্ড্রিউজে সাংবাদিকদের তিনি বলেন, দেশের অর্থনীতিতে এমন প্রবৃদ্ধির হার আগে কখনো দেখা যায়নি। ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, কার্যকর কোনো চুক্তিতে পৌঁছাতে তেহরান এখনও প্রস্তুত নয়। আমেরিকার অভিযানের কারণে ইরানের অর্থনীতি বড় সংকটে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় ঋণ প্রথমবারের মতো $40 ট্রিলিয়ন অতিক্রম করেছে, তথ্য জানিয়েছে ট্রেজারি ডিপার্টমেন্ট। অথচ 2017 সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প যখন প্রথম মেয়াদে শপথ নেন, তখন এই ঋণের পরিমাণ ছিল $19.95 ট্রিলিয়ন। সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম এবং ইন্টারেস্টের খরচ রাজস্ব খাতকে ছাড়িয়ে যাচ্ছে বলেও জানিয়েছে ট্রেজারি ডিপার্টমেন্ট। এমন পরিস্থিতিতে মেরিল্যান্ডের জয়েন্ট বেজ অ্যান্ড্রিউজে সাংবাদিকের প্রশ্নের উত্তর দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, প্রথম মেয়াদেও প্রবৃদ্ধি ভালো ছিল, বর্তমানে দেশে অভূতপূর্ব প্রবৃদ্ধি ঘটছে বলেও উল্লেখ করেন ট্রাম্প। বলেন, দেশের প্রবৃদ্ধি জাতীয় ঋণ পরিস্থিতি সামলে নেবে বলেও মনে করেন তিনি। And we have tremendous growth. We've never had growth like we have right now. The growth will take care of that very easily. সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, কানাডা ও মেক্সিকোর সাথে বাণিজ্য চুক্তির বিষয়েও কাজ চলছে। এ সময় দেশের কৃষকদের সুরক্ষার জন্য প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, কানাডা ও মেক্সিকো দুই দেশের সঙ্গে ভালো চুক্তির জন্য কাজ চলছে। I have to take care of our farmers. The farmers are very important to me. And the deal with Canada is moving along, and we should be able to have a deal with Canada. We're also starting on a new deal with Mexico. এ সময় এই মুহূর্তে ভালো কোনো চুক্তি করতে ইরান প্রস্তুত নয় বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমেরিকার হাতে, এমনকি হরমুজের আশপাশের স্থলভাগের নিয়ন্ত্রণও আমেরিকান বাহিনীর কাছে বলেও দাবি করেন তিনি। They are not paying their soldiers, they're not paying their police. They have 350% inflation. So we're just going to sort of see what happens. And ট্রাম্প বলেন, ইরানিদের কোনো অর্থ নেই, তারা তাদের সেনা পুলিশদের বেতন পর্যন্ত দিতে পারছে না। এ সময় ইরানের 350% মুদ্রাস্ফীতির কথা উল্লেখ করে বলেন, এই মুহূর্তে তার উপযুক্ত কোনো চুক্তির অবস্থায় নেই। So they would love to make a deal, but they're not ready to make the right deal in my opinion. Yeah. সবশেষে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলাইন লেভিটকে মিস করবেন বলেও জানান ট্রাম্প। I'm gonna miss her. Let me have that. So here are some headlines in Carolina. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।